নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে একটা ছোট অভিজ্ঞতা দিয়ে প্রোগ্রামটা শুরু করি। সেটা হচ্ছে, একদিন ক্লিনিকে আমার কাছে এক দিম্মা তার নাতিকে নিয়ে এসেছিল। নাতির বয়স সম্ভবত 6 বছর, 5 বা 6, আমার ঠিক মনে নেই। এখন সে অনেক বড় হয়ে গেছে। আর তার প্রবলেম কি? তার প্রবলেম হচ্ছে সে ক্লাস 1-এ ফেল করেছে। হ্যাঁ, নাতির বয়স 6 বছর, সে ক্লাস 1-এ ফেল করেছে। তার মা এবং বাবা দুজনেই কলেজে শিক্ষকতা করেন এবং দুজনেই বাইরে থাকেন, এবং নাতি মানুষ হচ্ছে দিম্মার কাছে, দাদু দিম্মার কাছে। যেহেতু ক্লাস 1-এ ফেল করেছে, অতএব দিম্মা বাচ্চাটিকে নিয়ে এসছে আমাদের কাছে। যখন আমরা ডিটেলটা শুনলাম, দিম্মার বক্তব্য হচ্ছে, ক্লাস 1-এ তো বাবা কেউ ফেল করে না, তো আমার নাতি কেন ফেল করলো? আমি কি জবাব দেব ওর মা বাবাকে? তো আমি বললাম যে, তুমি এত টেনশন করছো কেন? তোমার মা বাবাকে, তোমার মেয়ে জামাইকে কি জবাব দেবে? জবাব দেওয়ার তো কিছু নেই। ফেল তো করতেই পারে একটি বাচ্চা, এখন দেখতে হবে কেন ফেল করেছে। তখন দিম্মা বললো যে, না, আমি তো ওকে পড়াই না বাবু, আমি তো লেখাপড়া সেরকম জানি না, তো ওর জন্যে এক মিস আসে, সেই মিস ওকে 1-2 ঘন্টা পড়ায়। তো মিসও আমাকে বলছে, আমি তো বুঝতে পারছি না, কারণ ক্লাস 1-এ তো সেরকম পড়াশোনা নেই। তা বললাম, দাঁড়াও, তুমি টেনশন করো না, আমাদের একটু টাইম দাও। করার পর ওকে নিয়ে বসা হলো, সাইকোলজিস্ট বসলো, ডিটেলে হিস্ট্রি নিল, সাইকোমেট্রি করা হলো। দেখা গেল বাচ্চাটির একটা রোগ আছে, রোগটার নাম রিডিং ডিসঅর্ডার, বা এটাকেই বলা হয় ডেভেলপমেন্টাল ডিসলেক্সিয়া। রোগটা সম্বন্ধে আসছি, আসলে নামটা খুব জটিল, কিন্তু আপনি রিডিং ডিসঅর্ডার মনে রাখলেই আপনারা কিন্তু রোগটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা দেখা যায় মোটামুটি 3 to 4% স্কুল গোয়িং চিলড্রেনে, যারা স্কুলে যাচ্ছে তাদের মধ্যে 3 থেকে 4% হচ্ছে সাফার করে ফ্রম রিডিং ডিসঅর্ডার। এবার হচ্ছে, কাদের এটা বেশি হয়? এটা দেখা গেছে যে ছেলেদের বেশি হয়। হ্যাঁ, আর বয়স কোন বয়সে ধরা পড়ে? কারণ এরা কিন্তু ধরুন 3-4 বছর বয়সে ধরা পড়ে না, কারণ 3-4 বছর বয়সে তো রিডিং পড়ার মতো কিছু থাকে না, সব খেলাধুলার মধ্যেই থাকে। যখন থেকে রিডিং শুরু হয়, যখন থেকে একটা সেন্টেন্স রিড করা শুরু করে, বা যখন থেকে একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ রাইট করা শুরু করে বা পড়তে শুরু করে, তখনই এইটা ধরা পড়ে। তার মানে এটা মোটামুটি ধরে রাখুন 5 থেকে 9 বছর বয়স অবধি সময়ের মধ্যেই এটা প্রথম ধরা পড়ে বাড়ির লোকেদের কাছে বা টিচারদের কাছে। এবার এদের প্রবলেমটা হচ্ছে, এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। এরা কথা বলার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, এবং ব্যবহারের দিক দিয়ে, মিষ্টতার দিক দিয়ে, সব দিক দিয়ে বাচ্চাগুলো ভালো হয়, এক্সেপ্ট পড়তে গেলেই ওদের প্রবলেম হয়। আমি বোঝাতে পারছি? এদের এছাড়া আর কোনো প্রবলেম নেই, শুধু এদের পড়তে গেলেই, কোনো সেন্টেন্স যদি পড়তে যায় তখনই প্রবলেমটা হয়। কি প্রবলেম হয় এবার? সেটা হচ্ছে, ওরা স্কিপ ওভার ওয়ার্ডস করে, মানে একটা ওয়ার্ডের বদলে আর একটা ওয়ার্ড পড়ে ফেলে, বা একটা ওয়ার্ডের বদলে তার পরের শব্দটা পড়ে ফেলে, মানে স্কিপ করে ফেলে। এবং এটা কিন্তু ওরা বুঝতে পারে না, এটা যে ওরা ইচ্ছে করে করছে তা কিন্তু নয়। বা অনেক সময় রিভার্সাল করে। রিভার্সাল মানে হচ্ছে সাবস্টিটিউট করে দেয়, একটা শব্দের আর একটা শব্দ দিয়ে সাবস্টিটিউট করে দেয়। যেমন ধরুন,
লেখা আছে গ্রে, GRAY, গ্রে। ওরা পরে কিন্তু গ্যারি, GARY। বা ধরুন লেখা আছে ল্যাড, LAD, ওরা পড়ে ফেলে LAB, ল্যাব, মানে ডি আর বিতে গুলিয়ে ফেলে। বা টপ আর পট এর মধ্যে গুলিয়ে ফেলে। আমি বোঝাতে পারছি? অতএব এদের এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো ধরা পড়ে। কিন্তু কখন ধরা পড়ে? যখন ওরা জোরে জোরে পড়ে। কখন ধরা পড়ে? যখন ওরা নতুন পড়তে শেখে, তখন অনেককে ধারণা হয় যেহেতু নতুন নতুন পড়ছে অতএব এরকম ভুল করতে পারে। এটা যে একটা রোগ হতে পারে, আজকে আপনারা যারা মুশকিল আসান পরিবারের সদস্য, আমাদের যে ফ্যামিলি মুশকিল আসানের আপনারা যারা এই প্রোগ্রামগুলো দেখে থাকেন, আপনারা কিন্তু এখন থেকে এবার থেকে বুঝতে পারবেন যে না, এটা বাচ্চাটার ভুল নয়, বাচ্চাটার দুষ্টুমি নয়, এটা বাচ্চাটার একটা রোগ। আরও কিছু পয়েন্ট বললে আপনি আরও বুঝতে পারবেন। এবার যদি ওরা পড়ে ফেললো উইদাউট এনি মিস্টেক, হতেই পারে ওরা তার মানে বুঝতে পারে না, ওদের কম্প্রিহেনশন অনেক পুয়ার হয়। ব্যাপারটা বুঝুন। নয় পড়তে গেলে ওরা গোলমাল করছে, রিভার্সাল করছে, বা মিস করছে, বা সাবস্টিটিউট করছে, বা যদি এগুলো না করলো, পুরো সেন্টেন্সটা পড়লো, ওরা কম্প্রিহেন্ড করতে পারে না। এবং এই কারণে ওদের যে পড়াটা পড়ানো হলো, ওরা কিন্তু সেটাকে নিজের মতো করে বলতে পারে না। আমরা বলি না নিজের ভাষায় বল, ওরা কিন্তু পারে না। এইগুলো কিন্তু খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু এইগুলো থেকেই বড় ব্যাপারটা ডেভেলপ করে। তার কারণ আজকে যে বাচ্চাটি ফেল করেছে, যে ফেলের মানেই বোঝে না, সে তো জানে তার অন্যান্য বন্ধুরা অন্য ক্লাসে চলে গেছে, তাকে তো আবার নতুন বন্ধুদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। সেখান থেকে আসে কিন্তু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা তার পড়াশোনার কিন্তু ক্ষতি করে। এইবার আপনাকে বলি, এটা যেমন রিডিং ডিফিকাল্টি বলছি, সেরকম কিন্তু রাইটিং ডিফিকাল্টিও হয়। ঠিক এই গ্রুপের বাচ্চাদেরই হয়। অনেক সময় রিডিংয়ের সঙ্গে রাইটিং দুটো মিল খেয়ে যায়, তখন প্রবলেমটা আরো গভীরভাবে দেখা যায়। এবং পড়ার সময় আমরা বললাম ল্যাডকে বলছে ল্যাপ, লেখার সময়ও ঠিক ওরা একই রকমভাবে লিখতে শুরু করে। যেমন ধরুন প্যাট, PAT, প্যাট, ওরা লিখছে TAP, ট্যাপ। বোঝাতে পারছি? অতএব শুধু যে রিডিং ডিসঅর্ডার হয় তা কিন্তু নয়, রিডিং ডিসঅর্ডারের সঙ্গে অনেক সময় রাইটিং ডিফিকাল্টিজও হয়। এবং তখন বাচ্চাগুলোর কিন্তু কনফিডেন্স কমতে শুরু করে, এবং এরপর যখন ফেলিয়ার আসে তখন কিন্তু বাচ্চাদের অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়। অতএব আজকে আমাদের মুশকিল আসানের আমাদের যে ফ্যামিলি আপনারা যারা দেখছেন, যদি কখনো দেখেন কোনো বাচ্চার এই ধরনের প্রবলেম হচ্ছে, দয়া করে একটা কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের ওপিনিয়ন নেবেন। ইউ নেভার নো, এই বাচ্চাটা কিন্তু ওই 4% বাচ্চার মধ্যে পড়তে পারে। আচ্ছা, আপনি বলুন তো, এর কি কোনো ল্যাব টেস্ট আছে? না, এর কোনো ল্যাবরেটরি টেস্ট নেই, কোনো ব্লাড টেস্ট নেই। তাহলে বুঝবো কি করে? তাহলে বুঝবো এদের ডিটেল হিস্ট্রি নিয়ে, এদের সঙ্গে কথা বলে, এদেরকে সামনে বসিয়ে পড়িয়ে ওদের প্রবলেমগুলো বুঝে, তাহলেই কিন্তু ডায়াগনোসিস হয়। হ্যাঁ, এছাড়াও ধরুন MRIও কিছু সাজেস্টিভ জিনিস পাওয়া যায়, যেমন অ্যাসিমেট্রি পাওয়া যায় টেম্পোরালিস মানে লোবে, কিন্তু সেটা তো পরের ব্যাপার, কারণ বাচ্চাদের জেনারেলি আমরা MRI CT স্ক্যান করতে দেই না। অতএব ডিটেল হিস্ট্রিটা নিলেই কিন্তু আমরা পেতে পারি। এরপর আসুন কি কমপ্লিকেশন হতে পারে বাচ্চাটার। প্রথম কমপ্লিকেশন যেটা হয় এই ধরনের বাচ্চাদের, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। সে আর পড়তে বসতেই চায় না। আমরা ভাবি সে দুষ্টুমি করছে, সে বদমাইশি করছে, সে পড়তে চাইছে না। ব্যাপারটা কিন্তু তা নয়। দে বিকাম ফ্রাস্ট্রেটেড, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এবং এই ফ্রাস্ট্রেশন থেকে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এম্বারেসমেন্ট বলি আমরা।
নিজেকে খুব ছোট বলে ভাবে, এম্বারেস ফিল করে, এবং এর থেকে যেটা হয় সেটা হচ্ছে স্কুল ফেলিয়ার। আমি বোঝাতে পারছি? অতএব এই কমপ্লিকেশনগুলো একটু মাথায় রাখবেন। আপনি নিশ্চয়ই চান না যে আপনার আপন কারুর বাচ্চা ফ্রাস্ট্রেশনে ভোগে, এম্বারেসমেন্টে ভোগে বা ক্লাসে ফেল করুক। এগুলো তো গেল বাচ্চাটার ছোট বয়স, কিন্তু সেখান থেকে শুরু হয় কিন্তু আমরা বলি ট্রুয়ান্সি বা কন্ডাক্ট ডিসঅর্ডার। হ্যাঁ, অতএব রোগটা যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয়, এবং এর চিকিৎসাটা কিন্তু খুবই জরুরি। এবার আসুন চিকিৎসা। জেনারেলি দেখুন, চিকিৎসাতে আমরা কিন্তু ওষুধ দেওয়ার পক্ষপাতিত্ব নই, অ্যাটলিস্ট আমি তো দেই না। তার কারণ হলো এর চিকিৎসা খুব ভালো আছে, অ্যান্ড দ্যাট ইজ রেমিডিয়াল এডুকেশন। সেখানে আমাদের যে ওকে পড়ায়, মাও হতে পারে, বাবাও হতে পারে, বা টিচার হতে পারে, তাদেরকে আমরা ট্রেনিং দিই বাচ্চাটিকে কিভাবে পড়াবে, এবং একটু সময় লাগে। আমি আমার হাত দিয়ে অনেক এরকম বাচ্চা বেরিয়েছে যারা এখন কোনো রকম প্রবলেম নেই, লেখাপড়ায় ভালো করছে, এবং কয়েকজন এখন বিদেশেও আছে। অতএব ভয় পাওয়ার মতো কিছু কারণ নেই। অ্যাট দি সেম টাইম ইগনোর করার মতো কিন্তু ব্যাপার নয়। এবং আপনারা যদি এটা ভাবেন যে আমার বাড়িতে তো বাচ্চা নেই, আমার দরকার কি এসব জানার, প্রথম কথা হচ্ছে জানলে তো ক্ষতি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিজের কারুর কাছেরও তো এই প্রবলেম হতে পারে, তাকে তো আপনি বলতে পারেন যে এই প্রবলেমগুলো হতে পারে, একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া দরকার। আজকে এইটুকুই থাক। যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কিছু বক্তব্য থাকে, যদি রোগটা সম্বন্ধে আপনার কিছু বক্তব্য থাকে, আপনারা আমাদের লিখে জানাতে পারেন। আজকে এইটুকুই থাক। নমস্কার।